আসসালামু আলাইকুম। আমরা অক্সিজেন ট্রান্সপোর্ট নিয়ে আলোচনা করব এই ভিডিওতে মেইনলি আমাদের আলোচনার টপিকে কিন্তু আরও বেশ কিছু জিনিস থাকবে। শুরুর দিকে আমরা রেসপিরেটরি মেমব্রেন নিয়ে একটু আলোচনা করব। ডিফিউশন ক্যাপাসিটি বলতে কী বোঝায়, ফিক্স ল অফ ডিফিউশন নিয়ে আমি কিছু কথা বলবো। এই কথাগুলো বলে আমি চলে যাব হচ্ছে ট্রান্সপোর্ট অফ অক্সিজেনে। সো অ্যাকচুয়ালি অক্সিজেন বা আমরা কার্বন ডাইঅক্সাইডের কথাই যদি বলি, এই দুইটা গ্যাসই কিন্তু মেইনলি আমাদের যে রেসপিরেটরি গ্যাস আমরা বলি, যেগুলো অ্যাকচুয়ালি আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে দিয়ে চলাচল করে। এবং আমরা জানি প্রতিনিয়ত আমাদের অক্সিজেন টিস্যুতে দরকার হয়, এবং এই জন্য আমরা অক্সিজেন আমাদের নস্টিলস দিয়ে বা আমরা হচ্ছে এটাকে রেসপিরেটরি ট্র্যাক্ট দিয়ে আমাদের যে লাং সেখানে দিতে হয়, এবং লাং থেকে পরবর্তীতে এটা ব্লাডে চলে যায় রেসপিরেটরি মেমব্রেন হয়ে। ব্লাড থেকে পরবর্তীতে এটা কিন্তু আলটিমেটলি সিস্টেমিক ক্যাপিলারি হয়ে টিস্যুতে চলে যায়, এবং টিস্যুতে মেনলি অক্সিজেনটা দরকার। তো এই অক্সিজেনটা কী করে, অক্সিজেনটা আমরা জানি হচ্ছে মিক্স হয় গ্লুকোজের সাথে। তো অক্সিজেনটা গ্লুকোজের সাথে মিক্স হয়, মানে যে অক্সিজেনটা টিস্যুতে গেল, তো এই অক্সিজেন আর গ্লুকোজ মিলে আলটিমেটলি তৈরি করে কি, অক্সিজেন আর গ্লুকোজ মিলে তৈরি করে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং পানি, এবং সাথে এনার্জি তৈরি করবে, রাইট, এটিপি তৈরি করবে। তো এই যে মানে এনার্জি তৈরি হচ্ছে বা কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, এই কার্বন ডাইঅক্সাইড কিন্তু আমার বডিতে দরকার নাই। যেই কার্বন ডাইঅক্সাইড আমার বডিতে দরকার নাই সেটা আবার কি হয়, টিস্যু থেকে ব্লাডে যায় সিস্টেমিক ক্যাপিলারির মাধ্যমে, এবং পরবর্তীতে ব্লাডে সার্কুলেট হয়ে সেটা লাঙে চলে যায়, এবং লাং থেকে পরবর্তীতে আবার আমরা কিন্তু সেটাকে এক্সপায়ার করে দিই। তো এই যে ওভারঅল কি রেসপিরেশনের মেকানিজমটা, এবং এখানে কয়টা গ্যাস অ্যাসোসিয়েটেড, এখানে দুইটা গ্যাস অ্যাসোসিয়েটেড, হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যেটা আমাদের বডিতে দরকার নেই, এক্সহালেশনের মধ্যে আমরা বের করে দিই, আর হচ্ছে অক্সিজেন যেটা আমার বডিতে দরকার আছে, টিস্যুতে আমরা এটা সাপ্লাই দিতে হবে, জন্য অক্সিজেন ট্রান্সপোর্টও কিন্তু দরকার। এখন অক্সিজেন কিভাবে আমাদের পুরো ট্রান্সপোর্টেশনটা হয়, এই যে বাহির থেকে ভিতরে নেওয়ার পরে কিভাবে এটা টিস্যুতে পৌঁছায়, এই জিনিসগুলো নিয়ে মেইনলি আমরা আলোচনা করব এই ভিডিওতে। পরে আমরা কার্বন ডাইঅক্সাইড নিয়েও আলোচনা করবো, কার্বন ডাইঅক্সাইডের ট্রান্সপোর্ট নিয়ে। তো এখন এই যে গ্যাসের এক্সচেঞ্জ হয়, গ্যাসের এক্সচেঞ্জ হয়, তো এটা মেইনলি কি, এটা হচ্ছে মানে গ্যাসের এক্সচেঞ্জটা মেইনলি অ্যালভিওলাই অফ দ্য লাং এবং ব্লাড, এর মধ্যে মেইনলি গ্যাসের এক্সচেঞ্জটা তো ফার্স্টে হয় লাং আর ব্লাডের মধ্যে, এবং এরপরে পরবর্তীতে সেটা ব্লাডে ট্রান্সপোর্ট হয়ে সার্কুলেট হয়ে সেটা পরবর্তীতে আবার টিস্যুতে যায়। এখন এই যে অক্সিজেন ব্লাডে ইন্টার করবে অ্যালভিওলাই থেকে, এবং কার্বন ডাইঅক্সাইড হচ্ছে ব্লাড থেকে অ্যালভিওলাইতে যাবে, তো এটা হচ্ছে বাল্ক ফ্লো ডিফিউশনের মাধ্যমে হয়। এবং এই যে জিনিসটা হয় এটা হচ্ছে রেসপিরেটরি মেমব্রেনের মাধ্যমে কিন্তু হয়। আমরা আগেই যাই না, আমি ধরে নিলাম এই হচ্ছে অ্যালভিওলাই, মানে এই সাইড হচ্ছে অ্যালভিওলাই, এখানে থোকা অ্যালভিওলাই তো আছেই, এটা লাঙের পার্ট, এই সাইডটা হচ্ছে লাঙের পার্ট, এবং এই সাইড হচ্ছে ব্লাড। তো এই যে লাঙের কিছু পার্ট মিলে, দেখো লক্ষ্য করো, এখানে লাঙের কিছু পার্ট আর এখানে ব্লাডের কিছু, মানে ব্লাড ভেসেলের কিছু পার্ট, ক্যাপিলারির কিছু পার্ট, তো এইগুলা মিলে এই সাইডে হচ্ছে ব্লাড, এই সাইডে লাং, তাহলে এগুলা মিলে আলটিমেটলি একটা মেমব্রেন ফর্মেশন করে, যেটাকে আমরা বলি রেসপিরেটরি মেমব্রেন, এবং এই রেসপিরেটরি মেমব্রেনের মধ্যে দিয়েই কিন্তু আদান প্রদান হয় বা এক্সচেঞ্জটা হয়। সো এই জন্য রেসপিরেটরি মেমব্রেনের পার্টগুলো বা লেয়ারগুলো আমাদের কিন্তু জানা লাগবে, যে রেসপিরেটরি মেমব্রেনের কী লেয়ার আছে। আমরা যদি লাঙের সাইড থেকে যাই, অ্যালভিওলার সাইড থেকে যাই, তাহলে সারফেক্টেন্ট একটা লেয়ার থাকে, তারপরে হচ্ছে ফ্লুইড একটা লেয়ার থাকে, অ্যালভিউলার এপিথেলিয়াম থাকে, ইন্টারস্টিশিয়াল স্পেস থাকে, এবং বেসমেন্ট মেমব্রেন অফ দ্য ক্যাপিলারি থাকে, তারপরে ক্যাপিলারি এন্ডোথেলিয়াম থাকে। সো এই লেয়ারগুলো নিয়ে আমি আগে একটা ভিডিওতে আলোচনা করেছি, তারপরে আমি আবারও বললাম এগুলো নিয়ে। এখন দেখো এখানে অ্যালভিউলার পোর্শনে কী কী লেয়ার আছে সেটা এখানে দেওয়া আছে, আর এটার মাঝে একটা মানে অ্যালভিউলার আর ক্যাপিলারি পোর্শনের মাঝে একটা ইন্টারস্টিশিয়াল স্পেস থাকে, এবং ক্যাপিলারি কী কী পোর্শন আছে সেটা এখানে দেওয়া আছে। তো এই লেয়ারগুলো খুবই ইম্পর্টেন্ট, এই ছবিটাও পরীক্ষা আঁকা লাগে, ঠিক আছে। এখন আসলে যে ডিফিউশন ক্যাপাসিটি বলতে কি বোঝায়, এই যে এক্সচেঞ্জটা হচ্ছে এটা তো ডিফিউশনের মাধ্যমে হচ্ছে, ডিফিউশনের একটা প্রসেস, রাইট। এবং আমরা জানি যে এই ডিফিউশনে মেনলি রেসপিরেটরি মেমব্রেনের মধ্যে দিয়ে কিন্তু হচ্ছে। তো এটা ডিফিউশন ক্যাপাসিটি বলতে সেই ভলিউমকে বোঝায়, মানে ভলিউম অফ কি, গ্যাসের ভলিউমই তো, রাইট, কারণ এখানে তো গ্যাসেরই এক্সচেঞ্জ হচ্ছে। সো ভলিউম অফ গ্যাস দ্যাট ডিফিউজেস থ্রু দ্য রেসপিরেটরি মেমব্রেন ইচ মিনিট, প্রত্যেক মিনিট, ফর এ প্রেশার গ্রেডিয়েন্ট অফ 1 মিলিমিটার অফ মার্কারি। আচ্ছা, একটা কথা আমি বলি, যে এই যে ডিফিউশনটা হয়, ডিফিউশনের যে জেনারেল প্রিন্সিপাল সেটা তোমরা সবাই জানো, যে যেখানে বেশি প্রেশার থাকে সেখান থেকে গ্যাস যেখানে কম প্রেশার আছে সেদিকে কিন্তু ডিফিউজড হয়, বা সেদিকে ডিফিউশনটা হয়। সো গ্যাসের বেশি প্রেশার থেকে কম প্রেশার দিকে ডিফিউশন হয়। তো এই যে ধরো আমি ধরলাম এখানে 65 প্রেশার, এখানে 64, তাহলে কোনখান থেকে কোন দিকে গ্যাসের এক্সচেঞ্জ হবে, 65 থেকে 64 দিকে। তাহলে এই যে 1 মিলিমিটার অফ মার্কারি, ধরো এখানে 1 মিলিমিটার অফ মার্কারি ডিফারেন্স আছে। সো এর জন্য প্রতি মিনিটে যতটুকু ডিফিউশন হচ্ছে, যতটুকু ভলিউমের গ্যাস ডিফিউশন হচ্ছে, তাকে আমরা বলতেছি ডিফিউশন ক্যাপাসিটি। এবং এই ডিফিউশন ক্যাপাসিটি এর যে নর্মাল ভ্যালুটা সেটা একটু জানা লাগবে। এটা হচ্ছে 21 মিলিলিটার পার মিনিট পার মিলিমিটার মার্কারি। এবং এটা জিজ্ঞেস করে যে এটা বলতে কী বোঝায়। হ্যাঁ, এটা বলতে বোঝায় যে প্রতি
মিলিমিটার পারদ চাপ মানে ডিফারেন্সের জন্য, ঠিক আছে, প্রতি মিলিমিটার বা মিলিমিটার অফ মার্কারি প্রেশার ডিফারেন্সের জন্য প্রতি মিনিটে 21 ml গ্যাস হচ্ছে ডিফিউশন হয়, ঠিক আছে। এটা বলতে বোঝায় এটা কিসের, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের জন্য ডিফিউশন ক্যাপাসিটি। এটা হচ্ছে অক্সিজেনের জন্য আমরা বলতেছি, মানে এইটা হচ্ছে অক্সিজেনের জন্য। আর কার্বন ডাইঅক্সাইডের জন্য কত, কার্বন ডাইঅক্সাইডের জন্য হচ্ছে 400 ml পার মিনিট পার মিলিমিটার অফ মার্কার। তো এত ডিফারেন্স কেন হয়, কারণ মনে রাখবা যে ডিফিউশন ক্যাপাসিটি কার্বন ডাইঅক্সাইড অনেক বেশি হয়, রেসপিরেটরি মেমব্রেনে কার্বন ডাইঅক্সাইড অনেক বেশি হচ্ছে ডিফিউশন বা এক্সচেঞ্জ হয়। এর পিছনে কারণ হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের সলিউবিলিটি বেশি, এটা খুব সহজেই মেমব্রেন ভেদ করতে পারে, লিপিড সলিউবিলিটি বেশি, এবং এটা যেহেতু লিপিড বাইলার বা মেমব্রেনগুলো সহজেই ভেদ করতে পারে, জন্য এটার যে সলিউবিলিটি বা এটার যে ডিফিউশন ক্যাপাসিটি সেটা বেশি লেখা আছে 20 টাইমস মোর দ্যান অক্সিজেন ডিফিউশন ক্যাপাসিটি। আচ্ছা, তারপরে ডিফিউশন ক্যাপাসিটির একটা সূত্র আছে, এই সূত্রটা তোমরা একটু দেখতে পারো, নট দ্যাট ইম্পর্টেন্ট, বাট তারপর দেখে রাখা খুবই ভালো। এবং ডিফিউশন ক্যাপাসিটি কী কী ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, এগুলো পরীক্ষা কিন্তু ইনভেরিয়েবল ধরে, এবং তোমার ফ্যাক্টরগুলো একটু এক্সপ্লেনও করা লাগবে। যেমন ধরো আমি যদি বলি ডিফিউশন ক্যাপাসিটি আর প্রেশার গ্রেডিয়েন্ট এদের সম্পর্ক কী, এদের সম্পর্ক সমানুপাতিক। তো এই যে বিষয়গুলো এগুলো তোমার একটু জানা লাগবে, কোন এই সকল ফ্যাক্টরের উপর তো ডিপেন্ড করে, রাইট। সূত্রে যে সকল জিনিসগুলো আছে এই জিনিসগুলোর উপরই মেইনলি ডিপেন্ড করে ডিফিউশন ক্যাপাসিটি। তো এই জিনিসগুলোর উপরে ডিপেন্ড করে। এখন প্রত্যেকটার সাথে সম্পর্ক কী, যেমন ধরো আমি যদি বলি ডি অর্থাৎ থিকনেস অফ দ্য রেসপিরেটরি মেমব্রেন, এটার সাথে সম্পর্ক কী, এদের সাথে ডিফিউশন ক্যাপাসিটির সম্পর্ক ব্যস্তানুপাতিক। অর্থাৎ যদি এমন হয় যে থিকনেস অফ দ্য রেসপিরেটরি মেমব্রেন এটা বেশি হয়, তাহলে বেশি মোটা হয়ে যাবে, ফলে সেখানে ডিফিউশন কম হবে। তো এটাই বুঝাইছে। আচ্ছা, এখন আসলে ডিফিউশন কোএফিসিয়েন্ট একটা টার্ম আছে আর ফিক্সড ল অফ ডিফিউশন একটা টার্ম আছে। তো কোএফিসিয়েন্ট বলতে বোঝায় একটা কনস্ট্যান্ট, একটা ধ্রুবক জিনিস, যেটা একটা সাবস্টেন্স যখন কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টে মানে যেখানে বেশি কনসেন্ট্রেশন আছে সে তার থেকে কম কনসেন্ট্রেশন দিকে, এই যে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের কারণে এরা যে মুভ হচ্ছে, এটা মেজার করার জন্য ডিফিউশন কোএফিসিয়েন্ট হচ্ছে একটা মানে কনস্ট্যান্ট ভ্যালু। হ্যাঁ, তো যাই হোক এই জিনিসটা একটু জানলে। আর ফিক্স ল অফ ডিফিউশন, তার ডিফিউশনের ক্ষেত্রে ফিক্সের একটা ল আছে, এই লটা হচ্ছে এখানে দেওয়া আছে, দেখো আমি এটা এক্সপ্লেন করবো না, জাস্ট জেনে রাখো যে ফিক্সের একটা ল আছে, এবং সেই লটা এই যে ফিক্স লটা, ঠিক আছে। এবং প্রত্যেকটা বলতে কী বুঝে এখানে লেখা আছে, এবং এটা নেগেটিভ একটা ভ্যালু, নেগেটিভ একটা সাইন আমরা দিই। তো এই নেগেটিভ সাইনটা কিসের জন্য, এখানে নেগেটিভ সাইনটা ইন্ডিকেট করে যে ডিফিউশন হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনের দিকে কিন্তু হয়। সো এই জিনিসটা একটু মনে রাখবা। এবং আমরা বলছিলাম যে এই ডিফিউশন কোএফিসিয়েন্ট বলতে বোঝায় একটা কনস্ট্যান্ট ভ্যালু, যেটা আসলে এই যে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের যে বিষয়টা এটাই ইন্ডিকেট করে। যাই হোক, এখন এটা জানার পরে আমরা মেইন যে আলোচনার বিষয় আমরা সেখানে এখন চলে যাবো, সেটা হচ্ছে অক্সিজেন ট্রান্সপোর্ট। এই জিনিসটা খুবই ভালো করে জানা লাগবে এবং খুবই ইম্পর্টেন্ট, এটা ভাইবা রিটেন সব কিছুর জন্য। এখন অক্সিজেন ট্রান্সপোর্টের ক্ষেত্রে মনে রাখতে হবে যে অক্সিজেনের যে ফর্ম থাকে সেটা হচ্ছে দুইটা ফর্ম। এক নম্বর হচ্ছে এরা ব্লাডের মধ্যে, ব্লাডের যে প্লাজমা থাকে সেই প্লাজমাতে আমরা জানি বেশিরভাগই থেকে ওয়াটার, তো সেই ওয়াটারের মধ্যে ডিজলভড বা দ্রবীভূত অবস্থায় থাকে কিছু অক্সিজেন, এটা হচ্ছে 3%। অক্সিজেনের বাকি 97%ই হচ্ছে হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে থাকে, বাকি 97%। ফলে এগুলোকে আমরা বলি অক্সি হিমোগ্লোবিন কমপ্লেক্স গঠন করে, অর্থাৎ অক্সিজেন হিমোগ্লোবিনের সাথে বাইন্ড হয়ে থাকে। হিমোগ্লোবিন আমরা জানি আরবিসির মধ্যে হিম এবং গ্লোবিন এর সমন্বয়ে গঠিত। সো আলটিমেটলি আমরা বলতে পারি এটা পিগমেন্টিং সাবস্টেন্স, এবং এটা হচ্ছে আরবিসিতে থাকে। এবং এই যে আরবিসিতে থাকলো, এই আরবিসিতে থাকার ফলে এটার সাথে কিছু অক্সিজেন কিন্তু বাইন্ড করে, কিছু না 97%, বাকি 3% থাকে হচ্ছে ফিজিক্যাল সলিউশন হিসেবে, বা যেটাকে আমরা বলতে পারি যে ডিজলভড ফর্মে। এবং এই যে ডিজলভ ফর্মে থাকে না, আমরা বলি না যে আচ্ছা পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন, তো অর্থাৎ এটাকে দেখবো আমরা এইভাবে পি অক্সিজেন এইভাবে প্রকাশ করি, ঠিক আছে। তো পার্শিয়াল প্রেশার যখনই আমরা বলবো কোনো একটা জিনিসের, সেটা বলতে বোঝায় এই ডিজলভ ফর্মটারকে, অর্থাৎ ডিজলভ ফর্মে এই যে 3% আছে, এই 3%-এর কারণে আমরা যে প্রেশারটা পাচ্ছি সেটাকে আমরা বলি পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন। বা কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রেও কার্বন ডাইঅক্সাইড যত পরিমাণ ডিজলভ অবস্থায় থাকে সেটাকে আমরা বলি হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড। সো পার্শিয়াল প্রেশার বলতে এই 97% কিন্তু এক্সক্লুডেড, এই 97%কে আমরা সেটার মধ্যে কাউন্ট করতেছি না, এটা তো অক্সি হিমোগ্লোবিন, ঠিক আছে। এই জিনিসটি যে আমরা ডিজলভ ফর্মটার কথা বললাম, তো এই ডিজলভ ফর্মটা মানে প্লাজমার যে ওয়াটার পোর্শন থাকে সেখানেই তো ডিজলভ থাকে। তো আমি যদি 100 ml ব্লাডকে বাহিরে নিয়ে আসি, 100 ml ব্লাড, তো 100 ml ব্লাডের মধ্যে আমি যদি মেজার করতে চাই যে কতটুকু অক্সিজেন আমি পাচ্ছি, আনসার হচ্ছে অক্সিজেন পাচ্ছি 0.3 ml, কি ফর্মে, ডিজলভড ফর্মে। এবং মনে রাখবা বাকি 21 ml ব্লাড সাধারণত অক্সি হিমোগ্লোবিন ফর্মে থাকে, ঠিক আছে। সো অক্সিজেন কিন্তু আমি টোটাল পাচ্ছি 20.4 ml, কতটুকু ব্লাডে, 100 ml ব্লাডে। সো 100 ml ব্লাডে এতটুকু অক্সিজেন থাকে। অক্সিজেনকে আমরা এমএল দ্বারাই প্রকাশ করি, যেহেতু ভলিউম আমরা গ্যাসকে ভলিউম দ্বারাই প্রকাশ করি। সো 100 ml ব্লাডের মধ্যে আমি 20.4 ml অক্সিজেন পাই। তো
এই 20.4 ml মধ্যে 20.21% হচ্ছে অক্সি হিমোগ্লোবিন হিসেবে থাকে, মাত্র 0.3 ml হচ্ছে থাকে এই ডিজলভ ফর্মে বা ফিজিক্যাল সলিউশন ফর্মে। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট এবং এটা তোমার কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, এতটুকু জানলে হচ্ছে। এখন আসো যে এই যে কথাগুলো বলছি এখানে সেটা লেখা আছে যে তোমরা যদি হিমোগ্লোবিনের আমার লেকচারটা দেখে আসো, জেনে থাকবে হিমোগ্লোবিন তো একটা আরবিসির মধ্যে থাকে হিমোগ্লোবিন, এবং হিমোগ্লোবিন যদি তুমি চিন্তা করো হিমোগ্লোবিন একটা কম্পাউন্ড, এবং হিমোগ্লোবিনের মধ্যে হিমোগ্লোবিনে কিন্তু 4টা হাত থাকে। 4টা হাতে কি হয় এখানে, মানে আমরা জানি প্রত্যেকটা হিমোগ্লোবিনে 4টা আয়রন থাকে। সো কী ফর্মে থাকে, Fe2+ ফর্মে থাকে, ফেরাস ফর্মে। তো এই প্রত্যেকটা আয়রনের সাথে এক একটা অক্সিজেন বসে। সো এখানে একটা অক্সিজেন বসবে, এখানে একটা অক্সিজেন বসবে, এখানে একটা অক্সিজেন বসবে, এখানে একটা অক্সিজেন বসবে। তো এটাকে বলি আমরা, এই যে অক্সিজেনের 4টাতে 4টা অক্সিজেন বসে, এই যে এটাকে আমি বলি যে অক্সিজেনেশন হচ্ছে, অক্সি হিমোগ্লোবিন ফর্মেশন হচ্ছে। যখন একটা হিমোগ্লোবিনে 4টা হাতে 4টা অক্সিজেনই বসতেছে, তখন সেই হিমোগ্লোবিনটাকে আমরা বলি যে এই হিমোগ্লোবিনটা 100% স্যাচুরেটেড। খুব ইম্পর্টেন্ট, স্যাচুরেটেড। যদি এমন হয় যে না আচ্ছা একটা হাতে অক্সিজেন নাই, 3টে হাতে অক্সিজেন আছে, তাহলে সেই কন্ডিশনটাকে আমি বলি যে আচ্ছা হিমোগ্লোবিনটা হচ্ছে 75% স্যাচুরেটেড, রাইট? ঠিক আছে। আবার ধরো 2টা হাতে অক্সিজেন নাই, মানে 2টা হাত ফাঁকা, বাকি 2টাতে অক্সিজেন আছে, তাহলে আমি বলি 50% স্যাচুরেটেড। তার মানে বুঝতে পারতেছো স্যাচুরেটেড থাকা মানে যদি ফুলফিল থাকে তাহলে আমি সেটাকে বলি ফুললি স্যাচুরেটেড, আর কোনো হাত ফাঁকা নেই। বাট স্যাচুরেশন কমা মানে হচ্ছে অক্সিজেন বসতেছে না, ওই জায়গাটা ফাঁকা থাকতেছে, খালি থাকতেছে, সেটা মানে হচ্ছে স্যাচুরেশন কমা। এই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে, ঠিক আছে? এবং আমরা দেখব যে বিভিন্ন সময় এই অক্সিজেনগুলা এই মানে এই হাত থেকে, হিমোগ্লোবিনের হাত বা বলতে ফেরাস থেকে এগুলো হচ্ছে যখন প্রয়োজন তখন হচ্ছে হিমোগ্লোবিনটা এই অক্সিজেনগুলোকে রিলিজ করে দিবে। আবার অনেক সময় এমনও হবে যে অক্সিজেনগুলো আবার অনেক সময় এমনও হবে যে হিমোগ্লোবিন অক্সিজেনকে কাছে টেনে নিচ্ছে, অ্যাফিনিটি অনেক বেশি হচ্ছে। সো হিমোগ্লোবিন বিভিন্ন টাইমে বিভিন্ন সিচুয়েশনে বিভিন্ন নেচার, এই যে 2 টাইপের নেচার এটা প্রকাশ করতে পারে। কোনো ক্ষেত্রে অক্সিজেনকে ছেড়ে দিবে, কোনো ক্ষেত্রে অক্সিজেনকে নিজের দিকে টেনে নিবে। আচ্ছা, এই জিনিসটা ইম্পর্টেন্ট। এখন আসো যে আমরা বেশ কিছু ইনফরমেশন আমাদের জানতে হবে। কি ইনফরমেশন? 100 ml ব্লাড, 100 ml ব্লাডে আমাদের যে অক্সিজেন, সেই অক্সিজেনের ভলিউমটা থাকে হচ্ছে 20.4 ml এর মতো, ঠিক আছে? মানে 0.3 হচ্ছে ডিজলভ ফর্মে, বাকি 20.1 হচ্ছে থাকে অক্সি হিমোগ্লোবিন ফর্মে, বা টোটাল তো 20.4 ml। আর মনে রাখবা যে 100 ml ব্লাডে যদি আমরা বলতে চাই, এটা তো অক্সিজেনের কথা বললাম, হিমোগ্লোবিন কতটুকু থাকে? আনসার হচ্ছে হিমোগ্লোবিন থাকে 15 গ্রাম। এটা অ্যাপ্রক্সিমেটলি ধরে নেওয়া যায়, মানে এটা এইজ সেক্স এই অনুযায়ী ভ্যারি করতে পারে, বাট আমি ধরে নিলাম 15 গ্রাম। কারণ আমরা কি জানি যে আমরা বলি না যে হিমোগ্লোবিন নর্মাল ভ্যালু 15 গ্রাম পার ডেসিলিটার, বা 14 থেকে 16 এরকম গ্রাম পার ডেসিলিটার। তো ডেসিলিটার মানে পার 100 ml, এই জন্যই তো আমরা পার ডেসিলিটার বলি। তার মানে এটা দ্বারা বোঝায় যে 100 ml হিমোগ্লোবিন হচ্ছে 50 গ্রাম। তো এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং দেখা যায় যে এই যে 15 গ্রাম থাকে না, 100 ml ব্লাডে 15 গ্রাম হিমোগ্লোবিন থাকে, এবং 1 গ্রাম হিমোগ্লোবিনে আবার অক্সিজেন বাইন্ড করতে পারে হচ্ছে 1.34 মিলিলিটার। সো কী বললাম আমি, দেখো এখানে কমপ্লেক্স করো না, 100 ml ব্লাডে হিমোগ্লোবিন থাকে 15 গ্রাম, এবং 1 গ্রাম হিমোগ্লোবিনে অক্সিজেন বাইন্ড করতে পারে, কারণ হিমোগ্লোবিন তো মানে ওই হিমোগ্লোবিনের সাথে তো অক্সিজেন বাইন্ড করবে, অক্সিজেন বাইন্ড করতে পারে 1.34 ml, ঠিক আছে? তো এটা থেকেই বেসিক্যালি আমরা ক্যালকুলেট করে পাই যে 15, তাহলে 15 গ্রামে কত পাবে? তাহলে 15 গ্রামে বাইন্ড করতে পারবে হচ্ছে আলটিমেটলি দেখা যায় যে এতটুকু ভ্যালুই কিন্তু হয়, বা 20.1 আমরা পাবো, তার সাথে 0.3 যোগ দিব, তাহলেই তো 20.4 হয়ে গেল। তো এভাবে মেনলি এই ক্যালকুলেশনটা কিন্তু আসছে। এই জিনিসটাই জাস্ট একটু তোমরা মাথায় রাখবা। এখন স্যাচুরেশন বলতে কী বোঝায় সেটা আমি অলরেডি বলে আসছি। এই জিনিসগুলো আমরা যখন অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ নিয়ে পড়বো সেই টাইমে আমাদের কাজে লাগবে। এখন আমরা চলে যাচ্ছি কোথায়, যে দেখো যদি এমন হয় যে আচ্ছা 100% স্যাচুরেটেড থাকে, তার মানে হচ্ছে 4টা অক্সিজেনই বাউন্ড আছে। 75% স্যাচুরেশন মানে 3টা অক্সিজেন বাইন্ড আছে হিমোগ্লোবিনের সাথে, 50% মানে 2টা অক্সিজেন বাইন্ড আছে, 25% মানে হচ্ছে একটা অক্সিজেন কিন্তু হিমোগ্লোবিনের 4টা হাতের সাথে বাইন্ড আছে, বাকি 3টা হাত ফাঁকা। তখন এমন হয় যে আচ্ছা 4টা হাতই অক্সিজেন দ্বারা পূর্ণ, হিমোগ্লোবিনের 4টা অক্সিজেন বসতে পারে, 4টাই বসছে, মানে স্যাচুরেশন 100%। তখন দেখা যায় যে পার্শিয়াল প্রেশার অফ যেটা অক্সিজেন সেটাও বেড়ে যায়। হ্যাঁ, তাহলে সেটা কত হয়? সেটা সাধারণত 95 মিলিমিটার অফ মার্কারি বা 100-র মতো হয়। আর 75% যখন থাকে তখন 40 হয়। যখন 50% থাকে তখন হচ্ছে গিয়ে 25 থেকে 27 মিলিমিটার অফ মার্কারি হয়। আর যখন 25% থাকে তখন হচ্ছে 15 মিলিমিটার অফ মার্কারির মতো হয়। সো এগুলা হচ্ছে যে অক্সিজেনের স্যাচুরেশন কেমন হইলে পার্শিয়াল প্রেশার কেমন হবে সেটা আমরা দেখলাম, ঠিক আছে?
এখন আসো যে আমরা মেইনলি অক্সিজেনের ট্রান্সপোর্টে চলে যাব। আচ্ছা, শুরুতে আমরা কি করি, আমরা অক্সিজেনটা ইন্সপায়ার করি। তো ইন্সপায়ার করার পরে এটা তো রেসপিরেটরি ট্র্যাক্ট হয়ে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট হয়ে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট হবে এবং আলটিমেটলি অ্যালভিওলাইতে যাবে, লাঙের অ্যালভিওলাইতে। এখন এখানে তো অনেক বেশি অক্সিজেন থাকবে, আর অক্সিজেন থাকলে সেটার যে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন সেটা হচ্ছে 104 মিলিমিটার মার্কার। অর্থাৎ ওভারঅল কথা অ্যালভিওলাই যে রিজনটা, এখানে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন অনেক বেশি থাকে, 104 মিলিমিটার অফ মার্কারি থাকে। এখন এই অ্যালভিওলাইতে 104 আছে। অপরদিকে আমরা কি জানি, ব্লাড বিভিন্ন জায়গা থেকে আমাদের রাইট অ্যাট্রিয়ামে আসে, রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকল, যে পরবর্তীতে সেটা পালমোনারি ট্রাঙ্ক হয়ে কিন্তু পরবর্তীতে কই যায়, পালমোনারি ট্রাঙ্ক হয়ে লাঙে যায়। তো এই যে পালমোনারি ট্রাঙ্ক হয়ে লাঙে গেল, তো ওইখানে পালমোনারি ট্রাঙ্ক থেকে পালমোনারি আর্টারিটাই তো লাঙে যায়, দুই লাঙে দুইটা পালমোনারি আর্টারি যাবে। এই পালমোনারি আর্টারি পরবর্তীতে আমরা জানি আর্টারি থেকে কি হয়, ফার্স্টে আর্টারি থাকে, পরবর্তীতে এটা কি করে আর্টারিওল হয়ে আলটিমেটলি ক্যাপিলারি তৈরি করে। সো এই যে একটা ক্যাপিলারি তৈরি করতেছে, এরপরে আলটিমেটলি এই ক্যাপিলারি থেকে আবার পরবর্তীতে কি হয়, ভেনিউল হয় এবং ভেইন হয়। সো আমরা জানলাম এখানে ক্যাপিলারি মানে ফার্স্টে আর্টারি থেকে আর্টারিওল এবং পরবর্তীতে ক্যাপিলারি এবং পরবর্তীতে ভেনিউল থেকে ভেইন। ওভারঅল কথা দাঁড়াইলো যে এক সাইডে আর্টারি থাকে, এক সাইডে ভেইন থাকে, মাঝখান দিয়ে ক্যাপিলারি থাকে, মাঝখান দিয়ে ক্যাপিলারি। তো ক্যাপিলারির একটা আর্টারিয়ালিন থাকবে, অর্থাৎ যে সাইডে আর্টারি আছে এই সাইডে আর্টারিয়ালিন, আর যে সাইডে ভেন আছে এই সাইডে ভেনাসিন থাকবে। সো দেখো এইটা হচ্ছে আমাদের পালমোনারি ক্যাপিলারি। এই পালমোনারি ক্যাপিলারির এটাকে আমরা বলতেছি আর্টারিয়ালিন, এটাকে বলতেছি ভেনাসিন। এই জায়গায় ব্লু কালার দিয়ে দেখানো হইতেছে যে এটা হচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাড, কারণ আমরা জানি যে পালমোনারি আর্টারি এটা একটা এক্সেপশন। এখানে যে ব্লাড থাকে, আর্টারিতে নর্মালি অক্সিজেনেটেড বা অক্সিজেনেটেড ব্লাড থাকে, বা যেখানে অক্সিজেন সমৃদ্ধ থাকে, কিন্তু এটা ডিঅক্সিজেনেটেড বা এখানে অনেক বেশি মানে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ বলতে পারি, বা মানে অনেক বেশি অক্সিজেন যুক্ত না এরকম ব্লাড আসে, কারণ বিভিন্ন জায়গা থেকে বডির বিভিন্ন জায়গা থেকে এই ব্লাডটা আসে। এই জন্য এখানে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন কিন্তু কম থাকে। সো আর্টারিয়ালিনটা মাত্র 40 মিলিমিটার অফ মার্কারি থাকে। এখন 40 মিলিমিটার অফ মার্কারি আছে এবং অ্যালভিওলাইতে 104 মিলিমিটার অফ মার্কারি। তো এখন আমরা জানি যে বেশি যেই জায়গায় আছে ওই জায়গা থেকে কম জায়গার দিকে আসবে, এটাই তো ডিফিউশন। সো এখানে আমরা জানি রেসপিরেটরি মেমব্রেন থাকবে এই রিজনটা দিয়ে, এই রিজনটা দিয়ে রেসপিরেটরি মেমব্রেন থাকবে। এখন রেসপিরেটরি মেমব্রেন হয়ে দেখা যাবে যে 104 থেকে কন্টিনিউয়াসলি এই দিকে কন্টিনিউয়াসলি কিন্তু এই দিক দিয়ে কী হবে, অক্সিজেন আসতে থাকবে, এবং অক্সিজেন আস্তে আস্তে এই ডিফিউশন হইতে হইতে দেখা যাবে যে এখানেও 104 হয়ে গেছে। কী হয়েছে, এখানেও 104 হয়ে গেছে, 104 মিলিমিটার অফ মার্কারি পার্শিয়াল প্রেশার হয়ে গেছে অক্সিজেনের। তো 104 যখন হয়ে গেল তখন আলটিমেটলি এটা পরবর্তীতে কিন্তু এই ভেনাস ব্লাড দিয়ে পাস করতে থাকবে। এখন একটা জিনিস তোমার আরও জানতে হবে, সেটা হচ্ছে যে ভেনাস ব্লাডে তাহলে পার্শিয়াল প্রেশার হয়ে গেল কত, 104। কারণ কি, কারণ ইকুইলিব্রিয়ামে আসতে হবে। তো এই জায়গায় বেশি আছে, এই জায়গায় কম আছে, এই জায়গায় 140, এই জায়গায় 104। সো সেটা তো হবে না, ইকুইলিব্রিয়ামে আসতে হবে। সো ইকুইলিব্রিয়ামে তো আসলে 104 হইলো, কিন্তু আরেকটা জিনিস তোমার মনে রাখতে হবে যে আমাদের লাং এর ব্লাড সাপ্লাই হচ্ছে ডুয়েল ব্লাড সাপ্লাই। এখানে কিন্তু পালমোনারি আর্টারি, পালমোনারি ভেইন হচ্ছে এই যে একটা ব্লাড সাপ্লাই, যেটাকে আমরা পালমোনারি সার্কুলেশন বলতেছি, পাশাপাশি এখানে কিন্তু ব্রোঙ্কিয়াল ভ্যাসেলস থাকে আমরা জানি। তো ব্রোঙ্কিয়াল যে ভ্যাসেলস, এই ব্রোঙ্কিয়াল ভ্যাসেলসের মাধ্যমে কিন্তু লাং নিজের সাপ্লাইটা পাওয়া থাকে। তো এই ব্রোঙ্কিয়াল ভ্যাসেলসের মাধ্যমে লাং নিজের সাপ্লাইটা পাওয়ার পাশাপাশি লাং কিন্তু সেখানে কিছু কার্বন ডাইঅক্সাইড প্রডিউস করে এই ভেনাস ব্লাডে দিয়ে দেয়। ফলে দেখা যায় ভেনাস ব্লাড নর্মালি আমরা জানি অক্সিজেনেটেড থাকে পালমোনারি ভেইনের ব্লাড, কিন্তু সেটা কিন্তু কিছুটা ডিঅক্সিজেনেটেড হয়ে যায়, যেটাকে আমরা বলি ভেনাস অ্যাডমিক্সচার। সেখানে কী হচ্ছে, এখানে ভেনাস অ্যাডমিক্সচার হচ্ছে, ভেনাস অ্যাডমিক্সচার কিছুটা হচ্ছে, কারণ লাংয়ের সাপ্লাই ব্রঙ্কিয়াল ভেসেলের মাধ্যমে কিছুটা কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড চলে আসে। ঠিক আছে, দেখা যায় ভেনাস ব্লাডের 2%-এর মতো ব্লাড, মানে 98%ই থাকে অক্সিজেনেটেড, বাট কিছু পার্সেন্ট ব্লাড কিন্তু ডিঅক্সিজেনেটেড থাকে, কারণ এই ব্রঙ্কিয়াল ভেসেলের মাধ্যমে এটা আসে, ব্রঙ্কিয়াল ভেনের মাধ্যমে। ফলে দেখা যায় 104 থেকে পরবর্তীতে এটা যখন সার্কুলেট হইতেছে ভেনাস অ্যাডমিক্সচারের কারণে এটা কিন্তু 97-এর মতো বা 95-এর মতো হয়ে যাবে, 95 মিলিমিটার অফ মার্কারি হয়ে যাবে। ঠিক আছে, ফলে দেখা যায় যে আমরা যখন এই আর্টেরিয়াল ইন্ডের যে ব্লাডটা, দেখো এই ভেনাস ব্লাডটা পরবর্তীতে কই যাবে, লেফট হার্টে যাবে, এবং লেফট হার্টে যে লেফট ভেন্ট্রিকলের থেকে পরবর্তীতে সেটা তো সিস্টেমিক সার্কুলেশনের মাধ্যমে পুরো বডিতে ছড়াই যাবে। সো আলটিমেটলি আমরা সেটা কিন্তু তখন আর্টেরিয়াল ব্লাড হয়ে যাচ্ছে। সো এখানে ভেনাসিনটা মানেই কিন্তু আমাদের অক্সিজেনেটেড ব্লাড মানেই কিন্তু আর্টেরিয়াল ইন দিয়ে আবার হয়ে যাবে। কারণ কি, বুঝতে পারছো আশা করি, কারণ পালমোনারি, এটা বলতে বোঝাচ্ছে পালমোনারি ভেইন, আর পালমোনারি ভেইন অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে, অপরদিকে আমার যত সিস্টেমিক আর্টারিস আছে সেই জায়গায় তো অক্সিজেনেটেড ব্লাডে ক্যারি করে। সেই জন্য ওই পালমোনারি ভেইনের যে ইন্ট, অর্থাৎ ভেনাস ইন্ট ইজ ইকুয়াল টু এখানে আর্টেরিয়াল ইন। ফলে এখানে 95 মিলিমিটার অফ মার্কারি হবে পার্শিয়াল প্রেশার। এবং এখান থেকে একটা জিনিস লক্ষ্য করো যে আমাদের টিস্যু লেজের লেভেল দেখা যায় ইন্টারস্টিশিয়াল স্পেসে থাকে হচ্ছে 40 মিলিমিটার অফ মার্কারি। ধরো এটা ধরলাম আমি টিস্যু, আর ইন্টারস্টিশিয়াল স্পেস এই যে সো ইন্টারস্টিশিয়াল স্পেসে থাকে 40 মিলিমিটার অফ মার্কারি, কি অক্সিজেনের পার্শিয়াল প্রেশার। এখন বেশি থেকে কমের দিকে যাবে, ফলে এই আর্টেরিয়াল ইন থেকে সিস্টেমিক, এটা হচ্ছে সিস্টেমিক ক্যাপিলারি থেকে এখন আমার বডির বিভিন্ন জায়গায় অক্সিজেন লাগবে। ফলে যেটা হয় যে এই 95 থেকে 40-এর দিকে চলে যাবে, এই ইন্টারস্টিশিয়াল স্পেস বা এই যে স্পেসটা সেখানে চলে যাবে। এবং টিস্যুতে সাধারণত 23 মিলিমিটার অফ মার্কারির মতো থাকে। টিস্যুতে কত থাকে অক্সিজেনের পার্শিয়াল প্রেশার, 23 মিলিমিটার অফ মার্কারি। ফলে পরবর্তীতে ইন্টারস্টিশিয়াল স্পেস থেকে টিস্যুতে চলে যাবে। সো এইভাবে কিন্তু
এই যে পার্শিয়াল প্রেশারের চেঞ্জের কারণে বেশি জায়গা থেকে কমের দিকে ডিফিউশন হচ্ছে গ্যাসের। সো এইভাবে কিন্তু অক্সিজেন ট্রান্সপোর্টটা হচ্ছে আলটিমেটলি আমরা বলতে পারি যে অক্সিজেন এইভাবে কিন্তু আমাদের লাং থেকে টিস্যুতে চলে যাচ্ছে। এবং আরেকটা জিনিস ইম্পর্টেন্ট কথা আমি বলি, দেখো অক্সিজেন যে এই যে মানে অক্সিজেন যে আলটিমেটলি চলে যাচ্ছে, ট্রান্সফার হচ্ছে এই যে আমার ব্লাডে, এই ক্যাপিলারিতে এই জায়গায় যে শুধু মানে ডিজলভড অক্সিজেন গেছে, ব্যাপারটা কি এরকম? আমরা পার্শিয়াল প্রেশার চেঞ্জ দেখতেছি, বাট ডিজলভ অক্সিজেন গেছে না। অক্সিজেনের বেশিরভাগ পোর্শন আমরা জানি অক্সি হিমোগ্লোবিন ফর্মে থাকে। সো আমি ধরলাম ধরো এই ব্লাডের মধ্যে কি আছে, হিমোগ্লোবিন আছে এবং এটার সাথে অক্সিজেন বাইন্ড আছে। তো এই যে হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন বাইন্ড আছে, অক্সি হিমোগ্লোবিন আছে, এখানে হিমোগ্লোবিনের বেশ কিছু অক্সিজেন এটা কি করে, এটা হচ্ছে নিজের হাত থেকে, আমরা যে 4টা হাত থেকে হিমোগ্লোবিনের 4টাতে 4টা অক্সিজেন বসে, তো অক্সিজেনগুলোকে ছেড়ে দেয়, রিলিজ করে দেয়। কারণ কি পার্শিয়াল প্রেশারের ডিফারেন্সের কারণেই হিমোগ্লোবিনের অক্সি হিমোগ্লোবিন কমপ্লেক্সটা কিন্তু ভেঙে যায়, ওখান থেকে অক্সিজেনগুলোকে ছেড়ে দেয় এবং এভাবে ছেড়ে দিতে কিন্তু টিস্যুতে অনেক অক্সিজেন পৌঁছে যায়। এবং এটা অনেক ইম্পর্টেন্ট, কারণ টিস্যুতে যদি অক্সিজেন না পায় তাহলে টিস্যু কীভাবে সার্ভাইভ করবে, টিস্যু কীভাবে এনার্জি প্রডিউস করবে। সেই জন্য অক্সিজেন যেহেতু ইম্পর্টেন্ট, এই জন্য এই জায়গায় হিমোগ্লোবিনের একটা নেচার আমরা দেখতে পারলাম, যেখানে কিন্তু অক্সিজেনকে ছেড়ে দেওয়ার একটা টেন্ডেন্সি কাজ করতেছে। কিন্তু আমরা যখন পালমোনারি রিজনটা দেখছিলাম, ওই জায়গায় হচ্ছে অক্সিজেনের প্রতি অ্যাফিনিটি অনেক বেশি থাকে, অক্সিজেনকে নিজের সাথে বাইন্ড করতে চায়। আমরা দেখবো পরবর্তীতে কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্টের সময় আমরা জানবো যে জায়গায় অক্সিজেনকে ধরে রাখার বা অক্সিজেনের প্রতি অনেক অ্যাফিনিটি কাজ করে, বাট টিস্যু লেভেলে কিন্তু হিমোগ্লোবিনের অক্সিজেনকে ছেড়ে দেওয়ার একটা টেন্ডেন্সি থাকে, কারণ টিস্যুতে ছেড়ে দিতে হবে অক্সিজেনকে হিমোগ্লোবিন থেকে। সো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো এটাই ছিল আমাদের ওভারঅল কথা অক্সিজেন ট্রান্সপোর্ট নিয়ে। এখানে আরেকটা সুন্দর পিকচার আছে যেখানে পুরো বিষয়টাকে সুন্দর করে দেখানো হয়েছে, এই পিকচারটি স্ক্রিনশট নিয়ে তোমরা বুঝতে পারো এবং বাকি বিষয়গুলো তোমরা বই থেকে পড়ে নিবা।